ইহান, আরও ভালো করে সাইকেল চালানো শিখতে হবে। মীরা হেসে বলে। হ্যাঁ, তোর এই আঙ্কেল কিন্তু খুব ভালো সাইকেল চালাতে পারে। সুমন মৃদু হেসে একবার নরম চোখে মীরার দিকে তাকায়। প্লাস্টার শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। এর মাঝে নাফিসা একবারও ফোন দেয়নি। অন্যান্য দিন সাধারণত ফোন দেয়, আজ কেন দিল না? যাক, ভালোই হয়েছে, অযথা মিথ্যা বলতে হলো না। ফেরার পথে মীরা কৃতজ্ঞ গলায় বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তুই থাকাতে খুব সাহস পেলাম। সুমন ইহানের মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পাবারই তো ব্যাপার। আঙ্কেল, এই কটা দিন কিন্তু হাত নাড়ানো যাবে না, চুপটি করে বাসায় বসে থাকবে। সুমন বিদায় নিয়ে নেমে পড়ে। কেন যেন ভালো লাগছে। মীরার বিপদে পাশে দাঁড়াতে পারল, এই ভাবনাটা স্বস্তি দেয়। বাসায় ঢুকতেই দেখে নাফিসার মুখ গম্ভীর। ওকে দেখে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? সুমন ভ্রুকুচকে তাকায়। সাধারণত নাফিসা তো এমন প্রশ্ন করে না। ও গলা খাকারি দিয়ে বলে, কোথায় গিয়েছিলাম মানে? একটা কনস্ট্রাকশন সাইটে গিয়েছিলাম। নাফিসা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুমি আজকাল মোটর সাইকেল বাদ দিয়ে গাড়িতে করে যাও বুঝি? সুমন মনে মনে প্রমোদ গুণে কৃত্রিম অবাক হবার ভান করে বলে। মানে? নাফিসা এবার কাছে এসে তীব্র গলায় বলে, আজকাল বিকেলে তোমার বন্ধুর সঙ্গে কোথায় গিয়েছিলে গাড়িতে করে? সর্বনাশ, নাফিসা জানলো কি করে? কেউ কি দেখেছে ওদের? হঠাৎই একটা কথা মনে হয়। মীরাদের বাসা থেকে বেরিয়ে গলিটা পেরুতেই রিপা ভাবিকে দেখেছিল। গাড়ির সামনে বসাতে ওকে ভাবি ঠিক দেখতে পেয়েছিল। উনি জানালো, না এবার মিথ্যে বলে আর লাভ নেই, সত্যিটা বলতেই হবে, না হলে আরো ঝামেলা হবে। সুমন ঢোক গিলে বলে, ও আচ্ছা, ওই যে মীরার ছেলেটা হঠাৎ করে সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, হাত ভেঙে গেছে, তাই আমাকে ফোন দিয়েছিল একটা গাড়ি ঠিক করে দেবার জন্য। পরে আমি ওদের নিয়ে গেলাম হাসপাতালে। ভাগ্য ভালো, হাত ভাঙেনি, প্লাস্টার লেগেছে। নাফিসা বাঁকা হাসি হেসে বলে, হাত ভাঙলে বুঝি ওদের বাসাতেই থাকতে যতদিন ভালো না হয়? সুমন কপাল কুঁচকে বলে, কী সব আজে বাজে কথা বলছো? নাফিসা চিৎকার করে বলে, তুমি বাইরে আজে বাজে কাজ করবে আর আমি বললেই দোষ? বলেছিলাম না ওই মেয়েটার সাথে মিশবে না, কথা বলবে না? পুরনো প্রেম বুঝি উঠলে উঠেছে একেবারে। আমাকে অসহায় ভেবো না, আমি কিন্তু স্বাবলম্বী একজন মেয়ে। কোনো বাড়াবাড়ি দেখলে আমি সহ্য করব না। আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমি আলাদা হয়ে যাব। জুই আর তুর্য ভেতরের রুম থেকে এসে সামনে দাঁড়ায়। নাফিসা কড়া গলায় ধমক দেয়, যাও পড়তে বসো তোমরা। সুমন ব্যথিত গলায় বলে, বাচ্চাদের সামনে কি বলছো এসব কথা? ওদের জন্য তুমি আমাকে ছেড়ে যাবে? নাফিসা হিস হিসিয়ে বলে, প্রয়োজনে যাব, আমার কথাটা মনে থাকে যেন। নাফিসা রান্নাঘরে ঢুকে সশব্দে হাঁড়ি পাতিল নামাতে থাকে। আর সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, না, মীরাকে সব খুলে বলতে হবে। ব্যাপারটা দিন দিন গুরুতর হয়ে যাচ্ছে। ইদানিং নাফিসার মন বিষণ্ণ থাকে। বর্ষাকাল শুরু হয়ে গেছে। নাফিসা বাসার ব্যালকনিতে বসে আকাশ দেখছিল। এখন বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকে, ঠিক যেন ওর মনের মতো। কখনো হাস্যোজ্জ্বল রৌদ্র ওঠে না। সুমনের সঙ্গে কথা কম হয়। ব্যাপারটা নিয়েও ভেবেছে। পুরনো প্রেম, যাকে বিয়েও করতে চেয়েছিল, তাকে অগ্রাহ্য করা বুঝি খুব কঠিন? আচ্ছা, মাহিন যদি এখন অসুস্থ হয়, আবারও তখন ময়মনসিংহ শহরেই থাকে, তাহলে কেউ না গিয়ে পারবে? প্রশ্নটা মনের ভেতর কদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, মাহিন ভালো আছে তো? মাঝে মাঝে মেসেজ দেয়। সেদিন অদ্ভুত একটা কথা লিখলো, এদেশেই নাকি পাকাপোক্তভাবে থেকে যাবে, তাই ওখানেই নিজেই চেম্বার দিয়েছে। এখন পর্যন্ত তার মেসেজের কোনো উত্তর করেনি। কি মনে হতে নাফিসা মোবাইলটা হাতে নেয়, তারপর লিখে, কেমন আছো? শরীর ভালো তো? একটু পরেই ও বাস থেকে উত্তর আসে। শেষ পর্যন্ত তুমি লিখলে, হ্যাঁ ভালো আছে, তুমি? নাফিসা লিখে, এই তো আছি একরকম। তা তোমার চেম্বার কেমন চলছে? মাহিন উত্তর দেয়, প্রথম প্রথম 1-2 জন আসতো, এখন প্রতিদিন 9-10 জন রোগী আসে। বেশ ভালোই হচ্ছে, কিন্তু তুমি ভালো নেই কেন? নাফিসা থমকায়। ভালো নেই কি বলবো? মাহিন উত্তরে লিখে, কারণ তুমি বললে এই তো আছে এরকম, তার মানে ভালো নেই। কি হয়েছে বলো তো? নাফিসা টের পায় বুকের ভেতরে একটা অভিমান দলা পাকিয়ে উঠছে। ও একটু চুপ থেকে লিখে, ভালো নেই কে বললো? বলবো একদিন। এখন বলো তো, তুমি কি আসলে এই দেশ থেকে যাবে? আমেরিকা ফিরে যাবে না? এই প্রশ্নটা ইদানিং খুব বেশি শুনতে হয়। মাহিন টাইপ করে, এদেশেই থেকে যাব। মাঝে মাঝে ব্রহ্মপুত্র নদের পাশে গিয়ে বসে থাকি, শিব বোটানিক্যাল গার্ডেনের ভেতরে।
নাফিসা এক মুহূর্তে সুদূর অতীতে ফিরে যায়, যেখানে ও চঞ্চল এক তরুণী, চুলগুলো বাতাসে উড়ছে, চোখে রঙিন ভালোবাসা। মনের দিক থেকে কোনো পিছু টান নেই, সবটুকু দিয়ে একজনকে চাওয়া। নাফিসা একটা দীর্ঘশ্বাস ফেলে লিখে, মাহিন, অতীত ফিরিয়ে আনা যায় না। তুমি একটা বিয়ে করো, চাইলে আমি পাত্রী দেখতে পারি। মাহিন হাসির ইমোজি দেয়, তারপর লিখে, বেশ তো, সবাই মিলে আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। চাচি 2 দিন পর পর একটা করে পাত্র ধরে নিয়ে আসে, আমাকে দেখায় আমেরিকার পাত্র। এখন তুমিও? নাফিসাও একটা হাসির ইমোজি দিয়ে লিখে, কারণ একা থেকে তুমি শুধু শুধু নিজেকে বঞ্চিত করছো। ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নাও। মাহিন এটুকু চুপ থেকে লিখে, আচ্ছা, জীবন যদি কখনো সুযোগ দেয় তবে কি তুমি আমার কাছে ফিরে আসবে? মাহিন একটু চুপ থেকে লিখে। নাফিসা থমকে যায়, চেয়ে থাকে মেসেজটার দিকে। মাহিন এটা কি লিখলো? ও কাপা হাতে টাইপ করে, তাতে 2-4টা শব্দ ভুল টাইপ হয়। তারপর মেসেজটা পাঠায়। মাহিন, জীবন এমন সুযোগ দেওয়া মানে বোঝো? এর মানে হলো আমার হাজবেন্ড আমার জীবন থেকে চলে যাওয়া, আমার ছেলে মেয়ে দুটো তাদের বাবাকে হারিয়ে ফেলা। সরি, তুমি ভুল বোঝো না। আমি বলতে চেয়েছি, যদি কখনো এমন হয় কারো কোনো ক্ষতি হলো না, তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে? মাহিন দ্রুত টাইপ করে। নাফিসা ধন্দে পড়ে যায়, এভাবে তো কখনো ভেবে দেখেনি। কি লিখবে ও? ভাবতে ভাবতে সময় পেরিয়ে যায়। একটা সময় নিজের কাছে কোনো উত্তর খুঁজে না পেয়ে মোবাইলটা বন্ধ করে দেয়। ময়মনসিংহের চরপাড়ায় সালতানাত রেস্টুরেন্টটা সন্ধ্যার পর বেশ আলোকোজ্জ্বল থাকে। একটু একটু করে ভিড় বাড়ছে। ভেতরের কোণের দিকে টেবিলে মাহিন বসে আছে, কৌতূহলী চোখে সামনে বসা মেয়েটার দিকে তাকিয়ে আছে। বয়স কত হবে? 22-23। নাম সুস্মিতা। এই পাত্রের খোঁজ বিট্টুই নিয়ে এসেছে। ওদের কলেজ থেকে নাকি মাস্টার্স শেষ করছে। মেয়েটা দেখতে সুন্দরী, মানে মানুষ সাদা চোখে যাকে সুন্দরী বলে তেমন। গায়ের রং উজ্জ্বল ফর্সা, টিকালো নাক, টানা টানা চোখ, সুপাশের সাথে চিকেন উইং। মাহিন মেয়েটাকে নিতে বলে নিজেও নেয়। ক্ষুধা পেয়েছে ভীষণ। আজ ওর চেম্বার বন্ধ, সাপ্তাহিক ছুটি। বাসায় বসে বিরক্তিকর সময় কাটানোর চেয়ে এটাই ভালো। তাতে করে চাচা চাচি অন্তত এইটুকু শান্তি তো পেতে পারে যে ও মেয়ে দেখছে। এখনো আমাদের সমাজে কেউ বিয়ে করবে না এটা মেনে নিতে পারে না। জোর করে হলেও মানুষটাকে একটা বিপদে ফেলে দেওয়া। মাহিন খেতে খেতে বলে, সুস্মিতা, আমার বয়স কত জানো? সুস্মিতা একটা চিকেন উইং চিবোচ্ছিল। ও তার ছেলের গলায় বলে, কতর হবে? 50-60? মাহিন হাসে। বাহ, মেয়েটা তো বেশ মজার আছে। ও কৌতুকের গলায় বলে, তাহলে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার মতো একজন বুড়োকে বিয়ে করবে কেন? সুস্মিতা এবার স্থির চোখে তাকায়, তারপর কাটা কাটা গলায় বলে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বলতে পারেন। আমি আমেরিকা যেতে চাই, আর আপনি সুন্দর একটা বউ চান। বিয়েটা হলে আমাদের দুজনের উদ্দেশ্য হাসিল হলো। মাহিন চোখ কুচকায়, তারপর বলে, কিন্তু আমি যদি আর আমেরিকা ফিরে না যাই, আমি তো ভেবেছি এখানে থেকে যাব। সুস্মিতা থমকে যায়, চোখে মুখে বিস্ময়। আপনি এখানে থেকে যাবেন, আমেরিকা আর ফিরবেন না? মাহিন দুপাশে মাথা নাড়ে। না। সুস্মিতা ভ্রুকুচকে বলে, কিন্তু আমাকে যে বিটু বলল আপনি আমেরিকা থাকেন, ওখানকার ডাক্তার, তাহলে এদেশে থাকবেন কেন? মাহিন সুপে চুমুক দিতে দিতে বলে, জীবনে একটু নিজের মতো করে বাঁচতে চাই, সেজন্য হয়তো ওই দেশে আর ফিরে যাওয়া হবে না। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। সেক্ষেত্রে আপনার মতো একজন বড় মানুষ দেখে বিয়ে করে ফেলুন, যে আপনার মতো যুবু হয়ে এই দেশেই থাকতে পছন্দ করবে, আমার আশা বাদে। মেয়েটার চোখে মুখে এখন সত্যিকারের হতাশা। ও হয়তো আশা করেনি মাহিন এমন একটা কথা বলবে। এই মেয়েটার মাঝে নিজের তরুণ বয়সের ছায়া দেখতে পায়, যখন ও শুধুমাত্র আমেরিকা যাবার জন্যই বিয়েটা করেছিল। আর সেটা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাহিন হাসে। তুমি খুব মূল্যবান একটা কথা বলেছ। আমার মতো এনে দিয়েছ একটা মানুষ লাগবে। সুস্মিতা, তোমার এই মূল্যবান উপদেশের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট আছে। সুস্মিতা আগ্রহের গলায় বলে, কি গিফট? মাহিন হাসি মুখে বলে, আমি তো ডেন্টিস্ট, তোমার দাঁতের জন্য দাঁতের চিকিৎসা ফ্রি। সুস্মিতা ঝকঝকে দাঁত বের করে হাসে। আমার দাঁতের কোনো সমস্যা নেই, তবে সমস্যা হলে আসব। তখন আবার আপনার বিয়ে না করার কারণে রাগ করে
আবার আমার দাঁত তুলে ফেলে দিয়েন না। এই বয়সটা চঞ্চল, সুন্দর, বাধাহীন। সুস্মিতার ভেতরও তেমনটাই দেখতে পায়। মাহিন হেসে বলে। আচ্ছা, তোমারটা না হলেও তোমার হাজব্যান্ডের ভালো দাঁত তুলের প্রতিশোধ নেব। এবার সুস্মিতা প্রাণ খোলা হাসে, তারপর বলে। আপনি কিন্তু এখনো দারুণ দেখতে। ইস, যদি আমেরিকায় যেতেন তাহলে আমি এক্ষুনি আপনাকে বিয়ে করে ফেলতাম। মাহিন হাসে। এই দেশের মানুষের কাছে স্বপ্নের একটা দেশ আমেরিকা। ও একদিন শুধুমাত্র আমেরিকা যাবার লোভেই নিজের ভালোবাসা অস্বীকার করেছিল। আজ বুঝি তার শাস্তি পাচ্ছে। একটা সময় সুস্মিতা বিদায় নেয়। মাহিনের মন ভালো লাগছে আজ। বিকেলে আজ ঝুম বৃষ্টি হয়েছিল। ঠান্ডা একটা বাতাস বইছে। মাহিন একটা অটোরিকশা নিয়ে বাড়ির পথ ধরে। বাড়ি ফিরতেই বিট্টু উৎসাহী গলায় বলে। ভাইয়া, সুস্মিতাকে পছন্দ হয়েছে? মাহিন হেসে বলে। খুব পছন্দ হয়েছে, কিন্তু ওরা আমাকে পছন্দ হয়নি। বিট্টু অবাক গলায় বলে। কি বলেন ভাইয়া, আপনার মতো এমন হ্যান্ডসাম কেউ আসে নাকি? মাহিন হাসে, তারপর বলে। শোন বিটু, আমি আমেরিকায় ফিরে যাব না। তোরা যাদের নিয়ে আসছিস তারা সবে আমেরিকা যাবার লোভে আমাকে বিয়ে করতে চায়। ওসব বাদ দে, বিয়ে করবো না। এমন সময় ছোট চাচা আজিজুলের গলা পাওয়া যায়। বিয়ে করবি না কেন? ভালো একটা মেয়ের খোঁজ পেয়েছি, এর আমেরিকা নিয়ে মাথা ব্যথা নেই। বিট্টু উজ্জ্বল গলায় বলে। আব্বা, বড় ভাইয়া যার কথা বলেছেন সে কি যেন নাম মনে পড়েছে, ফারহানা ইয়াসমিন। আজিজুল মাথা নাড়ে। মাহিন, তুই মেয়েটার সঙ্গে কথা বলে দেখ, বিটুর কাছে সব আছে। মাহিন অবাক হয়ে তাকাতেই বিট্টু এবার মোবাইল বের করে কি একটা মেসেজ করে, তারপর বলে। ভাইয়া, মেয়েটার প্রোফাইল লিংক তোমাকে মেসেজ করে দিয়েছি, কথা বলে দেখো। মাহিনের চোয়াল ঝুলে যায়। অবাক গলায় বলে। চেনা নেই, শোনো নাই, একটা অপরিচিত মেয়েকে মেসেজ দেব? আজকাল এইভাবে পাত্র দেখা হয় নাকি? ছোট চাচা এবার ভ্রুকুচকে বলে। এখন তো এমনই হয়, যে যুগে যেমন। আমিও তো আমার নাতি নাতনির সঙ্গে ভিডিও কলে কথা বলি। তুই কথা বলে দেখ আগে কেমন লাগে। মাহিন হতাশভাবে মাথা নাড়ে। এরা ওকে বিয়ে দিয়েই ছাড়বে। রাতে খাওয়া দাওয়া শেষে মাহিন যখন টিভির সামনে বসে, তখন বাইরে আবার বৃষ্টি নেমেছে। সেই সাথে ঝড়ো বাতাস। একটা শোর শব্দ পাওয়া যাচ্ছে। এমন রাতে মনটা কেমন করে ওঠে। কাছের মানুষকে কাছে পেতে ইচ্ছে করে। কি মনে হতে মোবাইল হাতে নেয়। নাফিসাকে মেসেজ করতে গিয়েও থেমে যায়। সেদিন ওকে কঠিন একটা প্রশ্ন করেছিল, তার উত্তর আর দেয়নি। না থাক, ওকে বিব্রত করে লাভ নেই। মোবাইলটা রেখে দিতে গিয়ে হঠাৎ বিট্টুর মেসেজটা চোখে পড়ে। সেই ফারহানা ইয়াসমিন নামের মেয়েটার ফেসবুক প্রোফাইল লিংক। কি মনে হতে প্রোফাইলে ক্লিক করে। সুন্দর একটা মুখ ভেসে ওঠে। অবশ্য ফেসবুক প্রোফাইলে সবাই সুন্দর ছবিই দেয়। বেশিরভাগই বাস্তবের সঙ্গে মিল নেই। মাহিন এবার স্ক্রল করে নিচে নামে। খুব বেশি পোস্ট করেন না ইনি। নিজের ছবি কম, বাচ্চার ছবি আর ছোট ছোট কবিতা। মেসেজ দেবে। আমার নাম মাহিন, পেশায় ডেন্টিস্ট। আপনার প্রোফাইল লিংক পেয়েছে, বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। মেসেজটা কয়েকবার করে কাটাকাটি করে লিখে তারপর সাহস করে পাঠিয়ে দেয়। কয়েকটা মিনিট কেটে যায়। ও পাশ থেকে মেসেজ দেখেনি এখনো। ডিলিট করে দেবে মেসেজটা। এই যখন ভাবছে ঠিক তখন উত্তর আসে। হ্যাঁ, আপনার কথা বলেছিল একজন আমাকে। বলুন কি জানতে মাহিন টের পায় ও নার্ভাস অনুভব করছে। একটু ভেবে লিখে। আমি আসলে আমেরিকায় থাকতাম, একটা মেয়ে আছে। প্রায় 1 বছর হয়ে গেল আমাদের সেপারেশন হয়েছে। একটা কথা আগে বলে নিতে চাই, আমি কিন্তু আমেরিকায় ফিরে যাব না। আপনার কথা বলেছিল একজন আমায়। বলুন কি জানতে চান? আপনাকে আগে ভাগে জানিয়ে দিলাম। ও পাশ থেকে মেয়েটা দ্রুতই উত্তর দেয়। আপনাকেও আমি আগে ভাগে জানিয়ে দিই। আপনি যেসব মানুষের কথা বললেন আমি কিন্তু তেমন করে ভাবি না। আমার কাছে আগে মানুষটার মন গুরুত্বপূর্ণ। যদি মন মিলে যায় তাহলে আমি সেই মানুষটার সঙ্গে বনে থাকতেও কুণ্ঠাবোধ করব না। মাহিন আধশোয়া হয়ে হেলানো চেয়ারে বসেছিল। এবার সোজা হয়ে বসে। এই মেয়েটা তো একদম অন্যরকম। কথাবার্তাও মার্জিত। মাহিন একটু ভেবে লিখে। আমি একটা সময় অমন ছিলাম, মানে জাগতিক মোহে আমি মোহিত ছিলাম। বনে থাকার ভয়ে আমি মনকে অগ্রাহ্য করেছিলাম এক সময়। কিন্তু অনেক দাম দিয়ে জীবন আমার সেই ভুল ভেঙেছে। হ্যাঁ, মন মিলে যাওয়াটাই আসল। আপনার সম্পর্কে জানতে চাই। ও পাশ থেকে ফারহানা লিখে। আপনার মতো আমার বলার তেমন কিছুই নেই। মফস্বলের একটা কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি, তারপর বিয়ে, বাচ্চা। প্রায় 1 বছর আগে হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর একা, ছেলেই এখন সবাই বিয়ের কথা বলছে, কিন্তু ভয় হয় নতুন মানুষ যদি আমার ছেলেকে আপন করে নিতে না পারে তাহলে যে আমি অনুতাপে মরে যাব। তার চেয়ে একাই থাকতে চাই। মাহিন আফসোস করে লিখে। খুব দুঃখজনক এইভাবেই সময়টাতে একা হয়ে যাওয়া।
তবে ছেলের তবে ছেলের ব্যাপারে আপনার ভাবনাটা সঠিক আছে। যাকে বিয়ে করবেন সে যদি ওর সাথে খারাপ ব্যবহার করে তাহলে অবশ্যই এর চেয়ে আফসোসের কিছুই হয় না। আমি এই কথাটাই প্রায় ভাবি। আমার মেয়ে ন্যান্সিও যদি ওর নতুন বাবার কাছ থেকে কষ্ট পায়, ওটা ভাবলেই বুকটা খালি হয়েছে। ফারহানা উত্তর দেয়। আপনিও আমার মতো এমন ভাবেন? খুব ভালো লাগলো জেনে। মাহিন এবার সাহস করে লিখে। যদি কখনো ময়মনসিংহ আসা হয় তাহলে আমাকে জানাবেন। বর্ষায় ব্রহ্মপুত্র এখন পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। নদীতে এখনো পালতোলা নৌকা দেখা যায়। ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে পারেন। ফারহানা লিখে। বাহ, ভালো বলেছেন তো। পাত্র দেখতে পাত্রীই চলে যাবে, মাঝখান দিয়ে ব্রহ্মপুত্র নদটা দেখা হবে। মাহিন হাসির ইমোজি দিয়ে লিখে। সবসময় একই রকম হবে কেন? এবার উল্টোটা হোক, পাত্রী চলে আসুক পাত্র দেখতে। ফারহানাও এবার হাসির ইমোজি দিয়ে লেখে। আচ্ছা, সেটা দেখা যাবে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। রাত হলো, ঘুমোতে যাই। ভালো থাকবেন। মাহিন ছোট্ট করে লিখে। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। মাহিন এবার আবার ফারহানার ফেসবুক প্রোফাইল খুলে প্রোফাইলে দেওয়া ছবিটা আরেকবার দেখে। কেন যেন মেয়েটাকে ভালো লাগছে। পরদিন সন্ধ্যাবেলা ও যখন চেম্বার করছিল মেসেজ আসে। চেয়ে দেখে নাফিসার মেসেজ। কি করছো? রোগী দেখছো বুঝি? মাহিন সবে একটা রোগী দেখে শেষ করেছে। বাইরের অ্যাটেন্ডেন্টকে বলে 5 মিনিট পরে রোগী পাঠাতে। মাহিন উত্তর দেয়। আমার খবর ভালো। শোন, সামনের মাসে কদিনের জন্য ময়মনসিংহ আসবো। তোমার চেম্বারের ঠিকানাটা দিয়ে রাখো। ফ্রি দাঁত দেখিয়ে যাব। বিনিময়ে 2টো পাত্রের ছবি দেখাবো। আমার পরিচিত এরা। 2টো মেয়েই ভালো, দেখতে পারো। নাফিসা মেসেজ দেয়। মাহিন হাসির ইমোজি দিয়ে লিখে। তারপর তোমার কি খবর? ওরে বাপরে, তুমি এবার মেয়ের ছবি দেখাবে? শোনো, কাল একজনের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। চাচাই সম্বন্ধটা এনেছেন। ওনার বড় ছেলে মেয়ের খোঁজ এনেছে। ও পাশ থেকে নাফিসা আগ্রহ নিয়ে তাই? বাহ, খুব ভালো তো। দেখি কোন সেই মেয়ে যার সঙ্গে কথা বলে এত ভালো লাগলো তোমার? ও পাশ থেকে নাফিসা আগ্রহ নিয়ে লিখে। মাহিন একটু ইতস্তত করে। তারপর কালকের সেই মেয়েটার ছবি ডাউনলোড করে পাঠিয়ে দেয়। ও পাশ থেকে কিছুক্ষণ কোনো উত্তর আসে না। এরপর সরাসরি ফোন আসে নাফিসার। উত্তেজিত গলায় বলে। এই মেয়েকে তুমি কোথায় পেলে? মাহিন অবাক গলায় বলে। কেন, কি হয়েছে? তুমি চেনো? নাফিসা 20 গলায় বলে। খুব ভালো করে চিনি, কিন্তু এর নাম তো মীরা। আমার হাজবেন্ড সুমনের প্রাক্তন প্রেমিকা। এখনও সুমনের পিছু পিছু ঘুরে। আর এই মেয়েটাকে তোমার ভালো লাগলো? মাহিন স্তম্ভিত হয়ে যায়। ও বিস্মিত গলায় বলে। কি বলছে এসব? কোথাও ভুল হচ্ছে না তো? তুমি জানলে কি করে এটা তোমার হাজবেন্ডের প্রাক্তন প্রেমিকা? এবার নাফিসা পুরো ঘটনা খুলে বলে। মাহিন অবাক বিস্ময়ে শুনতে থাকে। এমনও কখনো হয়? এই যে রূপকথার মতো, যাকে ও ভালোবাসত, তার হাজবেন্ডের প্রাক্তন প্রেমিকা ফারহানা ইয়াসমিন, যার ডাক নাম মীরা। ইরহান ঘাড় গুজে ড্রয়িং করছিল। বাম হাত দিয়ে আর্ট পেপার চেপে ধরে ডান হাতে রং পেন্সিল চালাচ্ছিল। মীরা পাশে এসে বসে। তারপর কৌতূহলী গলায় বলে। কি আছে আমার ইহান বাবা? ইহান মুখ তুলে লাজুক হেসে বলে। নদীর ছবি। মীরা তাকিয়ে দেখে নদীতে রঙিন পালতোলা নৌকার একটা অবয়ব ফুটে উঠছে। ও জিজ্ঞাসা গলায় বলে। কিন্তু তুমি তো কখনো নদী দেখোনি। ইহান সংকুচিত গলায় বলে। আমি গুগল থেকে চার্জ দিয়ে দেখেছি, হয়নি ঠিকঠাক। মীরা এবার ছেলের কাঁধে হাত রেখে বলে। খুব সুন্দর হয়েছে বাবা। তবে তুমি চাইলে আমরা সত্যিকারের নদী দেখতে যেতে পারি। ইহানের চোখ চকচক করে ওঠে। সত্যি বলছো মা? মীরা মাথা নাড়ে। হ্যাঁ সত্যি, ময়মনসিংহে একটা নদী আছে খুব সুন্দর, ব্রহ্মপুত্র নদ। একদিন গিয়ে দেখে আসবো। ইহান এবার আগ্রহের গলায় বলে। কবে আম্মু? সামনে আমার স্কুল ছুটি আছে, চলো যাই তাহলে। মীরা আনমনে মাথা নাড়ে। সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলার পর ওর নিজেরও খুব ইচ্ছে করছে নদীটা দেখতে। আর যদি বিয়ে করতেই হয়, সেক্ষেত্রে ইহানের সঙ্গে, সেই মানুষটার সঙ্গে একটা পরিচয় হবারও দরকার আছে। সেদিন ইহানের বাবার বন্ধু আকার ভাই মাহিনের কথা বলেছিল। ওনার বড় চাচার ছেলে, দীর্ঘদিন আমেরিকায় ছিল। বউয়ের সঙ্গে সেপারেশন হয়েছে বছর খানেক। কী কারণে সেটাও জানতে চাইনি। অবশ্য ওয়াকার ভাই বলেছেন মানুষ হিসেবে ওনার চাচাতো ভাইটা নাকি ভালো। আমেরিকার জীবনযাপনে অভ্যস্ত হতে না পেরেই চলে এসেছে। সে যাই হোক, কিন্তু ইহানকে নিজের বিয়ের কথাও বলবি কি করে? মাকে স্বার্থপর ভাববে না তো? কিন্তু এমন একা থাকতে থাকতে ইদানিং ওর ভয় করে।
সেদিন যখন ইহানের হাত ভাঙার খবর পেল কেমন শক্তিহীন হয়ে পড়েছিল। একজন যে কেউ শক্ত করে ওর হাত ধরে বলবে ভয়ের কিছু নেই, আমি আছি, তেমন কেউ নেই। সুমনকে এভাবে বারবার ডেকে নেওয়াটাও অনুচিত হচ্ছে। নাফিসা ইতোমধ্যে ওর সঙ্গে সুমনের ব্যাপারটা নিয়ে কথা শুনিয়েছে, তাই এখন ওদের বাসায় যাওয়া বন্ধ। মীরার ভয় হয় আরো বড় বিপদ এলে ও সামলাবে কি করে। আপন বলতেই মামা মামি, এরা মারা গেলেও ও কোথায় যাবে? একটা চাকরি হলেও হতো, কিন্তু এই বয়সে কোথাও চাকরি নেই। মা দেখো কেমন হলো, তোমার সেই বঙ্কপুত্র নদীর মতো হয়েছে কিনা। ইহান আট ব্যাপারটা ওর চোখের সামনে মেলে ধরে। মীরা প্রশংসা করে বলে, খুব সুন্দর হয়েছে বাবা। আচ্ছা, তোমার বাম হাতে ব্যথা নেই তো? ইহান মাথা নাড়ে। একদম ঠিকঠাক। মীরার সুমনের কথা মনে হয়, সেদিনও না থাকলে কি যে করতো। ইহান ভালো হয়ে যাবার পর একটা দিন ওকে বাসে দাওয়াত করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু মামার এই বাসে সুমন নিশ্চয়ই আসবে না। ওর বিয়ের সময় মামি অনেক কথা শুনিয়েছিল, অথচ আজ প্রয়োজনে প্রায়ই সুমনের সাহায্য নিতে হচ্ছে ওকে। এই যে ও বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে সেটা নিয়েও সুমনের সঙ্গেই কথা বলার দরকার মনে হচ্ছে। এই পৃথিবীতে একমাত্র সুমন নিঃস্বার্থভাবে ওর ভালো চায়। একমাত্র ওই বলতে পারবে ওর সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কিনা। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই মীরা একটা মেসেজ পায়। সুমন লিখেছে, শুভ জন্মদিন মীরা, জীবন সুন্দর হোক তোর। মীরার চোখ ছাপছা হয়ে আসে। একটা মানুষ ওকে আজও সেই আগেকার মতোই মনে রেখেছে। একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তখন সুমনের সঙ্গে ওর ভাব হয়ে গেছে। এক জন্মদিনে ও ঘুম থেকে উঠে দেখে ওর বাসার ব্যালকনিতে একটা ফুলের টব রাখা, ছোট্ট একটা চিরকুটে লেখা শুভ জন্মদিন। আহ, কি সুন্দর ছিল সেই দিনগুলো, বিশুদ্ধ সব মুহূর্ত। আজ এতটা বছর পর সেই স্মৃতি এখনো একই রকম মন ভালো করে দেয়। মীরা ছোট্ট করে লিখে, তুই মনে রেখেছিস আজও? আজ একটু দেখা করতে পারবি? ওপাশ থেকে সুমন একটু সময় নেয়, তারপর লিখে, আচ্ছা, সেদিনে সেই ব্যাংকে আসতে পারবি? মীরা হাসে। আহারে বেচারা, বাইরে একটা রেস্টুরেন্টেও বসতে পারবে না। ও লিখে, আচ্ছা, আমি 11টার মধ্যে চলে আসবো। সুমন চিন্তিত মুখে ব্যাংকের সামনে সেই চায়ের দোকানটায় বসেছিল। আশেপাশে এখন পর্যন্ত পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। কে যেন ওর সঙ্গে মীরাকে দেখলেই বাসে খবর দিয়ে দেয়, অথচ ওর সঙ্গে মীরার সম্পর্কটা এখন সে আগের মতো নেই, অনেকটা পরম বন্ধুর মতো। কিন্তু সে কথা তো নাফিসা বোঝার কথা না। মীরার আসতে 15 মিনিট দেরি হয়। আজও সবুজ একটা জামা পরেছে, সাথে লাল ওড়না। দেখতেই হাত নাড়ে। কাছে আসতেই সুমন হেসে বলে, শুভ জন্মদিন। তারপর পেছন থেকে ছোট্ট একটা গোলাপ ফুল বাড়িয়ে দেয়। মীরা ফুলটা নেয়, তারপর বলে, তুই যে একবার আমাকে টবসহ ফুলের গাছ দিয়েছিলি, মনে আছে? সুমন হেসে বলে, হ্যাঁ, খুব মনে আছে। আমি ফজর নামাজ পড়েই তোদের বাসার বেলকনি টপকে টব রেখে এলাম। খুব ভয় পাচ্ছিলাম কেউ না আবার দেখে ফেলে। মীরা হাসে। কতদিন পর একটু মন খুলে হাসলো। তারপর ব্যাগ থেকে একটা পোলো শার্ট বের করে বলে, নে, এটা তোর। সুমন চেয়ে দেখে ল্যাভেন্ডার কালারের একটা পোলো। এই রংটাতে ওকে খুব মানায়। কথাটা মীরাই বলেছিল, আজও মনে রেখেছে। সুমন ওর দিকে তাকিয়ে বলে, কই তোর জন্মদিন আমি কিছু দিব, তুই উল্টো তুই দিচ্ছিস। মীরা, অনেক দিন পর এই কালারের পোলো পেলাম। মীরা হাসে। এটাতে তোকে মানায়। আচ্ছা শোন, তোর সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। সুমন সামনে ঝুঁকে বলে, বল। মীরা একটু ইতস্তত করে বলে, মামা মামি বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এদিকে ইহানের বাবার বন্ধু বাকার ভাই একটা সম্বন্ধ এনেছেন। ভদ্রলোক বছর খানেক হলো ডিভোর্সড, পেশায় ডেন্টাল ডক্টর, ময়মনসিং থাকেন। কিন্তু আমি না বুঝতে পারছি না বিয়ে করাটা ঠিক হবে কিনা। সুমনের চোখের পাতা কাঁপে। টের পায় বুকের ভেতর কোথাও একটা শুকনো ব্যথা হচ্ছে। কেন আজও এমন হয়? কত আগেই তো সব চুকে বুকে গেছে। ওর জমজমাট সংসার, সন্তানদের মায়ার বন্ধন আজ সুগভীর। নাফিসাও আজ তেমন করে মনের ভেতর একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। কিন্তু তারপরও কেন মন খারাপ হয়? সুমন নিজেকে সামলে নিয়ে বলে, বাহ, ভালো তো। যদি সত্যি ভালো একজন মানুষ পাস তবে অবশ্যই বিয়ে করা উচিত। একজন মানুষ তো লাগে সুখে অসুখে। মীরা টের পায় সুমনের আপাত উচ্ছ্বাসের ভেতর একটা মন খারাপ করা বিষণ্ণতা লুকিয়ে আছে। এই যে কষ্ট পাওয়া, এটাই কি ভালোবাসা? মীরার এখন নিজেরও কষ্ট হচ্ছে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি না কি করব, যাই করি তোকে জানাবো। আজ যাই, ভালো থাকিস বোকা ছেড়ে সব সময়। সুমনের গলা ধরে আসে। মাথা নেড়ে বলে, আচ্ছা যা,
আবারও শুভ জন্মদিন। সুমন এমন জন্মদিনের দিন যতবারই দেখা হতো ততবারই শুভ জন্মদিন বলতো। আজও ঠিক তেমন, শুধু মাঝখানে একটা মজবুত দেয়াল, যেটা লঙ্ঘনের সাহস বা উপায় কোনোটাই নেই আজ। সেদিন রাতে সুমন বাসায় ফিরে খাওয়া শেষ করতেই নাফিসা মিটিমিটি হেসে বাঁকা গলায় বলে, তোমার জন্য একটা দুঃখের খবর আছে। সুমন ভ্রুকুচকে বলে, কি খবর? সেদিন মাহিনের কাছে ও বিস্তারিত সব জেনেছে। ওর চাচাতো ভাইয়ের নাকি কলিগ ছিল মীরার হাজবেন্ড। নাফিসা কৃত্রিম মন খারাপ গলায় বলে, তোমার প্রেমিকা মীরার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমাদের ময়মনসিংহের এক ছেলের সঙ্গে। তোমাকে নিশ্চয়ই জানিয়েছে। সুমন একটা জোর ধাক্কা খায়। নাফিসা কি জাদু জানে? আজই মাত্র মীরার সঙ্গে এই বিষয়ে কথা হলো, আরও জেনে গেল। কিন্তু কি করে? ওর আর মীরার মাঝে তো একান্তেই কথা হয়েছে। সুমন না জানার ভান করে, রুকুচকে বলে, কে বলল তোমাকে? নাফিসা সামনে এসে ওর মুখের দিকে উকিঝুঁকি মারে, তারপর তেরছা গলায় বলে, কষ্ট পেলে মনে হয়। আহা, এবারও তোমাকে ফাঁকি দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছে। জীবনে দুবার ছ্যাঁকা খেলে তুমি। সুমন আহত চোখে তাকিয়ে থাকে। নাফিসা এমন করে বলতে পারলো? সুমন কোনো উত্তর না দিয়ে বেডরুমে চলে যায়। নাফিসা মুখ অন্ধকার করে বসে থাকে। শেষ কথাটা যে ওর জন্যও সত্য। মাহিনও তো বিয়ে করছে। ইস, কেন যে জীবনের এই পর্যায়ে এসে এমন জটিলতার মুখোমুখি পড়ে গেল। কেমন আছেন? মীরা রাতের খাবার শেষ করে সবে টিভির সামনে বসেছিল। এমন সময় মেসেঞ্জারে মেসেজটা আসে। চেয়ে দেখে সেই ভদ্রলোক। মীরা লিখে, ভালো আছি, আপনি? মাহিন উত্তর দেয়, আমিও ভালো আছি। তারপর কিছু ভাবলেন? মীরা মিটিমিটি হাসে, তারপর লিখে, হ্যাঁ ভাবলাম তো, সিদ্ধান্ত নিয়েই ফেললাম। ও পাশ থেকে বিস্মিত হবার ইমোজি দিয়ে মাহিন লিখে। সত্যি বলছেন? মীরা এবার টাইপ করে, হ্যাঁ সত্যি, ভাবলাম আপনাদের ওখানে গিয়ে ব্রহ্মপুত্র নদটা দেখেই আসব। আপনি একটা রাত থাকার জন্য ভালো একটা হোটেলের ব্যবস্থা করে দিন, তবে খুব বেশি যেন খরচ না হয় সেটা দেখবেন। মাহিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ও আরো ভাবলো মেয়েটা বুঝি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মাহিন মাথায় হাত দেবার ইমোজি দিয়ে লিখে, আমি ভেবেছিলাম আপনি বুঝে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। অবশ্য নদী দেখতে আসবেন, এটাও কম নয়। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে একটা সুন্দর রিসোর্ট আছে, আমার পক্ষ থেকে আপনার ছেলের জন্য উপহার। মীরা দ্রুত টাইপ করে, না এটা হয় না, ওসব জায়গায় অনেক খরচ, আর খামোকা আপনি দেবেনই বা কেন? মাহিন পাল্টা জবাব দেয়, খরচ নিয়ে ভাববেন না, আমার নিজের জন্যই করা। আপনি এলে পাত্র দেখার কাজটা হয়ে গেল, আর সেই ক্ষেত্রে দায়িত্বটা তো আমার। তাই আপনি নিশ্চিন্ত মনে প্ল্যান করুন, আমাকে শুধু একটা সপ্তাহ আগে জানাবেন। মীরা লিখে, সেই ক্ষেত্রে তো দায়টা আমারই। আমিও পাত্র দেখে গেলাম, তাই যা খরচ হয় তার অর্ধেক আমি দেব। মাহিন অনেকগুলো হাসি ইমোজি দেয়। আচ্ছা, আপনি যথার্থই বলেছেন। মীরা লিখে, হ্যাঁ, জীবনে যথার্থ কাজই জরুরি। আচ্ছা, আমি আপনাকে জানাবো, ভালো থাকবেন। মাহিন একটা লাইক সাইন দিয়ে চুপচাপ মেসেজগুলোর দিকে চেয়ে থাকে। মেয়েটা আর 10টা মেয়েদের মতো না, মুগ্ধ হবার কিছু উপাদান আছে যা চট করে সবার মাঝে দেখা যায় না। এই যখন ভাবছিল, ঠিক তখন মেসেঞ্জারে আবার টুং করে শব্দ হতেই ও আগ্রহ নিয়ে তাকায়। না, মীরা মেয়েটার মেসেজ না, নাফিসার মেসেজ। বিয়ে ঠিকঠাক? মাহিন হাসে, তারপর লিখে, না, পাত্র দেখবার ব্যবস্থা করলাম, তুমি ময়মনসিংহে চলে এসো, একসাথেই দেখলাম। পাত্রে আমি আগেই দেখেছি, কিন্তু মীরা ময়মনসিংহ যাবে? আমেরিকার পাত্র দেখে বুঝি উতলা হয়ে গেল। নাফিসা লিখে। মাহিন টের পায় নাফিসার রাগ হচ্ছে। পুরনো অধিকার বুঝি কেউই ছাড়তে পারে না। ও তাড়াতাড়ি লিখে, না, ওই ছেলেকে নিয়ে নদী দেখতে আসবে। আমি বলেছিলাম একবেলা এখানে এসে ঘুরে যেতে, তুমি তো আর আসবে না। নাফিসা একটু চুপ থেকে লিখে, আমি এলে আর কি হবে, যখন সময় ছিল তখন তুমি চলে গেলে। এখানটায় একটা অস্বস্তি আছে মাহিনের। হঠাৎ একটা কথা মনে হতেই ও লিখে, আচ্ছা নাফিসা, কিছুদিন আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? নাফিসা মনে করতে না পেরে বলে, কি যেন বলেছিলে? মাহিন লিখে, বলেছিলাম জীবন কখনো যদি সুযোগ দেয় আমার কাছে ফিরে আসার, তুমি আসবে? নাফিসা দীর্ঘশ্বাস ফেলে। সেটা কি আর কখনো আসবে? মাহিন এবার দ্রুত টাইপ করে, সুযোগ তো এসছে, ভালো করে ভেবে দেখো। মেয়েরা যেমন সুমনকে চায়, ঠিক তেমনি আমি তোমাকে চাই। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়।
যে যার পছন্দের মানুষকে খুব সহজেই পেয়ে যায়। তাই বলছিলাম, জীবন কিন্তু ঠিক একটা সুযোগ দিয়েছে, ভেবে দেখো কি করবে। নাফিসা স্তম্ভিত হয়ে মেসেজের দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা এভাবে তো ভেবে দেখেনি কখনো। হ্যাঁ, সুমন আজও পুরনো প্রেমিকা মীরার প্রতি দুর্বল, আর মাহিন আজও ওকে পেতে চায়। তাহলে বাধাটা কোথায়? কেমন দম বন্ধ হয়ে আসতে থাকে, মনের ভেতর ভীষণ একটা ঝড় ওঠে। হ্যাঁ, মাহিনের কথাটা সত্য, জীবন সত্যি একটা অদ্ভুত সুযোগ দিয়েছে বটে, যে যার নিজের প্রিয় মানুষের কাছে ফিরে গেল। কিন্তু সেটা কি এতই সহজ? বর্ষা শেষ হয়েছে। এখন ব্রহ্মপুত্র নদের উপর শুভ্র সাদা মেঘের ভেলা ভাসে আকাশে, আর রয়েছে নদীর দুপার জুড়ে নরম সাদা কাশফুল। বাতাস এলেই কেমন দুলতে থাকে। একটা রঙিন পালতোলা নৌকার সামনের দিকে মীরা এহানকে নিয়ে বসেছিল। পেছনে মাহিন বসে বসে মাঝির সঙ্গে কি যেন গল্প করছিল। আজ দুপুরেই ওরা ময়মনসিং এসে পৌঁছেছে। একদম ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষে রিসর্টটা। ওদের রুমে জানালা দিয়েই নদীটা দেখা যায়। ইস, না এলে ভীষণ ভুল হতো। ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাওয়া যায়নি। মাহিন বলেছে এই রিসোর্টের মালিক নাকি তার কাছে দাঁতের চিকিৎসা করান, সেই সুবাদে তার জন্য রিসোর্ট ভাড়া নাকি মওকুফ। কথাটা বিশ্বাস হয়নি। লোকটা বেশ মজার, একটু উদাস ভাব আছে। এই যে মীরার সঙ্গে অযথা গল্পের চেষ্টা না করে মাঝির সঙ্গে বসে বসে গল্প করছে। ভালো লাগে ব্যাপারটা। গায়ে পড়া মানুষ একদম পছন্দ না। একটু পর মাহিনের ডাকে পেছন ফিরে তাকায়। আপনারা চা খাবেন? দুপুরে ভাত খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলের একটু আগে ওরা নৌকায় উঠেছিল। চায়ের তেষ্টা পেয়েছে। মীরা গলা বাড়িয়ে বলে, মন্দ হয় না। মাহিন সঙ্গে করে নিয়ে আসা ফ্লাস্ক নিয়ে এবার ওদের কাছে এসে বসে। তারপর মীরাকে এক কাপ চা দিয়ে বলে, ইহান, চা খাবে তো আঙ্কেল? ইহান লাজুক গলায় বলে, হ্যাঁ আঙ্কেল। ইহান বেশ সহজভাবেই নিয়েছে মাহিনকে। প্রথমটাই মীরা ভয় পেয়েছিল, যদি ছেলে প্রশ্ন করে ওনাকে চেনে কি করে। মাহিন এবার নিজেও এক কাপ চা দেয়। তারপর ইহানের সঙ্গে গল্প জুড়ে দেয়। ও কি কি আঁকে সেসব খবর নেয়। মোবাইলে তুলে রাখা ওর আঁকা ছবিগুলো আগ্রহের সঙ্গে দেখে। কোনো ছবি আঁকা প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছে কিনা জানতে চায়। ইহান যখন না করে তখন মাহিন আফসোস করে বলে, তোমার আঁকা যে ছবিগুলো দেখলাম ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে একটা মেয়েকে নিয়ে যে একটা ছেলে সাইকেল চালাচ্ছে ওটা। আমি তোমাকে হেল্প করব। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তোমার একটা ছবি সাবমিট করতে পারো। আমার মনে হয় তুমি ঠিকই পুরস্কার জিতবে। ইহানের চোখ মুখ স্পষ্টতই উজ্জ্বল হয়ে ওঠে। মীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভাবে, এমন করে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেউ একজন স্বপ্ন দেখাতে পারত যদি। সন্ধ্যার আগে আগে ওরা রিসর্ট থেকে নেমে আসে। নিচে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বসার ব্যবস্থা আছে। ওরা একটু নাস্তা করে। ইহান অনুমতি নেবার গলায় বলে, আম্মু আমি একটু ওদিকটাই যাই, অনেক বাচ্চারাই খেলছে। মীরা সম্মতিসূচক মাথা নেড়ে বলে, সাবধানে খেলো, ব্যথা পেও না কিন্তু। ইহান চলে যেতেই মাহিন হেসে বলে, ব্যথা পেয়ে পেয়েই শক্ত হবে, ভয় পাবেন না। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জীবনে এত এত ব্যথা পেয়েছি যে এখন আর নতুন করে ব্যথা পেতে ভালো লাগে না। আবহাওয়াটা গম্ভীর হয়ে যেতেই মাহিন কৌতুকের গলায় বলে, আচ্ছা, পাত্র কেমন দেখলেন সেটা তো বললেন না? মীরা স্বাভাবিক হয় এবার, হাসি মুখে বলে, পাত্র তো দেখতে শুনতে কোনো খুঁত নেই, তা রান্নাবান্না জানেন, গান গাইতে পারেন? মাহিন হো হো করে হাসে, তারপর বলে, মজা করে বললেও এখন কিন্তু এসব জিজ্ঞেস করার দিন এসছে। গান না পারলেও রান্নাবান্না পারে। বিদেশ বিভুঁইয়ে থাকা মানুষ আমি, তাই ঘর গৃহস্থলের কাজ সবই জানে। আমাকে বিয়ে করলে আপনি ঠকবেন না। মীরা স্থির দৃষ্টিতে তাকায়। আপনি কি সবকিছু এমন ঠকা না ঠকা দিয়ে বিচার করেন? মাহিন থমকায়, তারপর নিচের ঠোঁট কামড়ে বলে, সবসময় না হলেও ব্যাপারটা মাথায় থাকে। এই ধরুন, আমি যখন আমেরিকা গেলাম তখন ভাবলাম যার সঙ্গে প্রেম করি তাকে বিয়ে করে লাভ নেই। তখন তাকে ঠকিয়ে ত্রিনার সঙ্গে চলে গেলাম আমেরিকা। কিন্তু দেখুন, শেষ পর্যন্ত আমিই ঠকলাম। এক একটা মানুষকে এক এক স্বভাব। আমার মনে হয় এজন্য আমাকে সারা জীবন পস্তাতে হবে। মীরা ওর সহজ সরল স্বীকারোক্তিতে মুগ্ধ হয়। তারপর একটু ভেবে বলে, আচ্ছা, আপনি বললেন আপনি একজনকে ভালোবাসতেন, তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করে আমেরিকা চলে যান। আপনি কি সেই মানুষটার কাছে ক্ষমা চেয়েছেন? মাহিন এবার ওর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি বুঝি খুব পিউরিটান টাইপের মানুষ। হ্যাঁ, ক্ষমা চেয়েছি, তবে সেটা অবেলায়। এখন অবশ্য একটা দায় মেটাবার সুযোগ এসছে। আপনি যদি সাহায্য করেন
তাহলে ব্যাপারটা সহজ হয়। মীরা ভ্রুকুচকে বলে। আপনার প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কি সম্পর্ক? মাহিন রহস্যময়ী হাসি হেসে বলে। আচ্ছা, গভীর সম্পর্ক আছে। আচ্ছা, আপনি তো একটা ছেলেকে ভালোবাসতেন, আপনিও তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেছিলেন। অবশ্য সেখানে আপনার কোনো দোষ ছিল না, আপনি বাধ্য ছিলেন। সুমন তখন ছাত্র, বিয়ে করে দায়িত্ব নেবার সামর্থ্য নেই। মীরা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে? ইনি সুমনের কথা জানলো কি করে? মীরা চাপা গলায় বলে। আপনাকে কে বললো এইসব কথা? মাহিন অনুত্তেজিত গলায় বলে। যিনি বলেছেন তার পরিচয় শুনলে আপনি আরো বেশি চমকে যাবেন। মাথা ঠান্ডা করে বসুন। মীরার এখন কেমন টেনশন লাগছে। এমন হুট করে এই অচেনা জায়গায় অচেনা মানুষের আমন্ত্রণে চলে আসা উচিত হয়নি। অবশ্য ওয়াকার ভাই বলেছিলেন ইনি ওনার চাচাতো ভাই, কিন্তু তবুও মানুষকে যে আজকাল চট করে বিশ্বাস করা যায় না। মীরা গম্ভীর মুখে বলে। আমার মাথা ঠান্ডাই আছে, আপনি বলুন কে বলেছে এইসব কথা? মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। যে মেয়েটাকে আমি ঠকিয়েছি, আমেরিকা চলে গেলাম, সে মেয়েটা, ওর নাম নাফিসা। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? নাফিসা হলো সুমনের বউ। কোথাও যেন ভূমিকম্প হচ্ছে। মীরা টের পায় ওর মাথা ঘোরাচ্ছে। এই লোক কি আজগুবি সব কথা বলছে। মীরা লম্বা একটা নিঃশ্বাস নেয়, তারপর টেনে টেনে বলে। আপনি কি বললেন সুমনের বউ নাফিসা আপনার সেই ফেলে যাওয়া প্রেমিকা ছিল? এ যে অসম্ভব। মলিন হাসে। পৃথিবীটা ভীষণ রহস্যময়, এমন কাকতালীয় ঘটনা ঘটে। আপনি এবং আমরা দুজনে আমাদের তরুণ বয়সের প্রেমের মুখোমুখি। মীরা স্তব্ধ হয়ে বসে থাকে। সুমন কি এসব জানে? নিশ্চয় এখনো জানে না। জানলে ওকে বলতো। ও জিজ্ঞাসু গলায় বলে। সুমন জানে ব্যাপারটা? মাহিন মাথা নাড়ে। সম্ভবত না। আপনার ছবিটা কৌতূহলবশত নাফিসা দেখতে চেয়েছিল, আর সেখানে গোলমাল বেঁধে গেল। ওর কাছে আপনার সম্পর্কে সব জানলাম। আপনাকে কাছে থেকে দেখার ভীষণ কৌতূহল ছিল। মীরার তখনও ঘোর কাটেনি। একটু সামলে নিয়ে বলে। আপনি সব জানার পরেও কেন এগুলেন? মাহিন কপাল কুঁচকে বলে। এগোতাম না, একটা দারুণ ভাবনা মাথায় আসে। আচ্ছা, আপনি সুমনকে ভালোবাসতেন, আর আমি নাফিসাকে। আমরা দুজনে আমাদের পুরনো ভালোবাসা ফিরে পেতে চাই। ধরুন আমি নাফিসাকে বিয়ে করলাম, আর আপনি সুমনকে বিয়ে করে নিলেন। তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ নানা জাগতিক জটিল পরিস্থিতির কারণে তাদের প্রিয় মানুষকে ছেড়ে অন্য মানুষকে বিয়ে করতে হয়। এরপর সারা জীবন একটা আফসোস বয়েই বেড়ায়। তারা ভাবে জীবন যদি একটা সুযোগ দিত আগের মানুষটার কাছে ফিরে যেতে। আমাদের ক্ষেত্রে জীবন কিন্তু আমাদের সুযোগ দিল। আমরা কি ফিরে যেতে পারি না আমাদের পছন্দের মানুষের কাছে? মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর বিস্মিত গলায় বলে। এমন অদ্ভুত একটা চিন্তা আপনার মাথায় এলো? আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে বলছেন ভালো, আর কাউকে ভুলেও এই কথাটা বলতে যাবেন না। মাহিন থমকায়, তারপর নিচু গলায় বলে। কিন্তু আমি যে বলে ফেলেছি একজনকে। মীরা কপাল কুঁচকে বলে। কাকে? মাহিন একটা নিঃশ্বাস নিয়ে বলে। নাফিসাকে বলেছে ও যদি আমাকে বিয়ে করতে রাজি হয় আপনার পথটা পরিষ্কার হয়েছে। মীরা চোখা গলায় বলে। তা নাফিসা কি বলল? মাহিন মাথা নেড়ে বলে। এখনো উত্তর পাইনি, হয়তো দ্বিধে আছে। আমার ধারণা ও রাজি হবে। মীরা কঠিন গলায় বলে। আমি কখনোই এমন অন্যায় হতে দেব না। সুমনের সুখের সংসার ভেঙে ওকে কখনোই আমি পেতে চাইনি, আর সেটা হতেও দেব না। মাহিন চেয়ে থাকে, তারপর হেসে বলে। আপনি খুব বিশুদ্ধ মানুষ, তেমন করে বলতে পারলেন। কিন্তু আমি তো বিশুদ্ধ মানুষ না। তাই নাফিসা যদি রাজি হয় সেক্ষেত্রে আমি হয়তো ওকে বিয়ে করব, আর সুমন তখন একা হয়ে যাবে। একটা সময় আপনি হয়তো ওকে বাঁচানোর জন্য বিয়ে করবেন। একদিক দিয়ে আমি আপনার উপকারই করার চেষ্টা করছি। ভেবে দেখবেন ব্যাপারটা। মীরা উঠে দাঁড়ায়। আমার ভাবার কিছুই নেই। আপনি একজন অসৎ মানুষ। আমি কাল সকালে এখান থেকে চলে যাব, আর হ্যাঁ, রিসোর্টের যা ভাড়া সেটা পুরোটাই আমি দিয়ে যাব। মীরা আর দাঁড়ায় না, ইহানকে ডেকে নিয়ে দোতলায় ওদের রুমে চলে যায়। যদিও ইহান আসতে চাচ্ছিল না। মীরা রুমে এসে জানালার সামনে দাঁড়ায়। চাঁদের আলোয় ব্রহ্মপুত্র নদের পানি মাঝে মাঝে ঝিকমিক করছে। মীরা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, সুমন ওর জীবনে এমন নদীর পানির ঝিকমিক আলোর মতো, যেটা দূর থেকেই দেখা ভালো। মাহিন লোকটা যে সে ঝিকমিক আলো পাবার আশায় উল্টো সব ডুবিয়ে দেবার অদ্ভুত চিন্তা করছে। না, কাল সকালেই ফিরে গিয়ে সুমনকে ধরতে হবে। ওকে সব খুলে বলতে হবে।
ওর সংসার যে ভাঙার পথে। সুমন স্তম্ভিত হয়ে মীরার মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে এসবও? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সুমন আবার জিজ্ঞেস করে, তুই বলছিস তোর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই লোক নাফিসার প্রাক্তন? গতকালই মীরা এসেছে, এসেই সুমনকে ফোন দিয়েছিল, তাও কাল সময় দিতে পারেনি। আজ সকালে সেই ব্যাংকের সামনে অসৎ কাজটার নিচে ওরা দাঁড়িয়ে কথা বলছিল। মীরা মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু তুই মাহিনের কথা জানতি না? সুমন নাসূচক মাথা নাড়ে। মীরার আফসোস হয়, শুধু শুধু এসব অজানা কথা সুমনের জানতে হলো। মীরা হতাশ গলায় বলে, শুধু তাই না, মাহিন নাকি নাফিসাকে বিয়ে করার কথা বলেছে, তাতে করে তুই আমাকে পেয়ে যাবি। মাহিনের কথা মতে এটা নাকি একটা চমৎকার সমাধান। তুই প্লিজ তোর বউ নাফিসাকে আটকা। কে ভীষণ ভুল বোঝানো হচ্ছে। তোর ছোট ছোট দুটো বাচ্চা আছে, স্বার্থপরের মতো নিজের সুখটাই দেখলে তো হয় না। আমাদের একটা সময় তীব্র ভালো লাগা ছিল, কিন্তু নিয়তি আমাদের আলাদা করেছে। নতুন মানুষ এসেছে, একটা সময় তারাই আপন হয়ে উঠেছে। বাচ্চাদের ভেতর মায়ার শেকড় গেড়েছে। এতই কি সহজ এমন একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে পুরনো সম্পর্কে ফিরে যাওয়া? তোর কি মনে হয়? সুমন বিষণ্ণ হাসে। মীরা, তুই ঠিক আমার মতোই ভাবিস, তাই বুঝি তোর সঙ্গে আমার ভাব হয়েছিল। তুই যেমনটা বললি আমিও ঠিক তেমনটাই ভাবি। আমার কাছে এখন সন্তানদের ভালো মন্দ সবার আগে। ওদের সুখটাই আমার সুখ। আমি নাফিসাকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই ওই ভদ্রলোকের মতো এত পাগল না। বাস্তব বুদ্ধি ওর নিশ্চয়ই আছে। তুই বলে ভালো করেছিস। মীরা মাথা নাড়ে, আকুল গলায় বলে, আমি তোকে অসুখী দেখতে পারবো না সুমন। আশা করি এমন কিছুই হবে না। সুমন সেদিন বাসায় ফেরার পথে ভাবে ইদানিং নাফিসাকে আনমনা লাগে। সারাক্ষণ কি নিয়ে যেন খুব চিন্তা করে। সেদিন রাতে নাফিসা হঠাৎ করেই বলে, সুমন, একটা জরুরি কাজে আমাকে কাল ময়মনসিংহ যেতে হবে। তুমি একটু বাসায় থেকো, ওদের দুজনকে দেখে রেখো। সুমন টের পায় ওর বুকের ভেতর ড্রাম পেটাচ্ছে। নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ ময়মনসিংহ? নাফিসা গম্ভীর মুখে বলে, বললাম তো কাজ আছে, আমি সকালে গিয়ে বিকেলে ফিরে আসবো। সুমন থমকায়। ওকে আগ বাড়িয়ে মাহিনের কথা তুলবে? না থাক, দেখা যাক নাফিসা কি করে। সুমন একটু চুপ থেকে বলে, আমি কি একটা গাড়ি ঠিক করে দিব? নাফিসা ক্লান্ত গলায় বলে, আচ্ছা দিও। সেদিন রাতে সুমনের ঘুম আসে না। হঠাৎ করেই নাফিসাকে হারানোর ভয় তীব্র হয়ে ওঠে। তুর্য, জুই, ওদের কথা ভেবে বুকটা হাহাকার করে ওঠে। নাফিসা কি সত্যি ওর সেই পুরনো ভালো লাগার মানুষ মাহিনের কাছে ফিরে যাচ্ছে? সকালবেলা সাধারণত মাহিন চেম্বারে বসে না, বিকেল থেকে রাত অবধি রোগী দেখে। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠেই চেম্বারে চলে এসেছে। নাফিসা নাকি ময়মনসিং আসছে, কি যেন জরুরি কথা আছে ওর সঙ্গে। ভাবনার এই পর্যায়ে চেম্বারের দরজায় টোকা পড়ে। মাহিন উঠে গিয়ে দরজা খুলতেই দেখে নাফিসা দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাত জাগার ক্লান্তি। ভেতরে এসো। মাহিন নরম গলায় বলে। নাফিসা চেম্বারে ঢুকে চেয়ারে বসে। মাহিন নিজের চেয়ারে বসতে বসতে বলে, নাস্তা আরে? নাফিসা মুখ খুলে, আমি নাস্তা করে এসেছি, চা দিতে বলো কাউকে। মাহিন এবার বাইরে বেরিয়ে কাউকে চা আনতে বলে। নাফিসা পুরো চেম্বারে চোখ বুলায়। সুন্দর করে চেম্বার সাজিয়েছে মাহিন। দেখতে দেখতে এক কোণে রাখা ছোট্ট একটা মেয়ের ছবির দিকে চোখ পড়তেও তাকিয়ে থাকে। মাহিনের মেয়ে ন্যান্সি। মাহিন ফিরতেও জিজ্ঞাসা গলায় বলে, তোমার মেয়ে বুঝি? খুব সুন্দর হয়েছে তো দেখতে। মাহিন মৃদু হেসে বলে, হ্যাঁ, ওর জন্যই বেঁচে থাকা। আচ্ছা, এবার বলো তো, এমন হুট করে একা একা চলে এলে যে? বাসা কেউ কিছু মনে করবে না তো? নাফিসা স্থির চোখে তাকায়। ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে কেউ কিছু মনে করলো কি না করলো তাতে কিছুই যায় আসে না। গতকালের আগের দিন তুমি যখন মীরা আসার কথা বললে তখনই মনে হয়েছে আমার আসা দরকার। মাহিন মাথা নেড়ে বলে, মীরাকে আমি সব খুলে বলেছি। তোমাকে বিয়ে করে যে ওর কপাল খুলে যাবে সেটাও। কিন্তু বোকা মেয়েটা কিছুতেই রাজি হলো না। বলল ও কিছুতেই সুমনের সংসার ভেঙে যেতে দেবে না। ভাবো, মানুষ এমন বোকা হয়। এরপর মীরার কথাগুলো খুলে বলতেই নাফিসা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। মীরা এমনটা বলেছে? হঠাৎ করেই একটা অনুশোচনা ঘিরে ধরে ওকে। মিছিমিছি এই অসহায় মেয়েটাকে নিয়ে সুমনকে কত কত কথা শুনিয়েছে। নাফিসা গম্ভীর মুখে বলে, হ্যাঁ, সবাই তোমার মতো এত লাভ ক্ষতি হিসেব করে জীবন চালায় না। এসবের বাইরে মানবিক মূল্যবোধ বলে একটা কথা আছে, সেটা অনেকের কাছে ভীষণ দাম, আমার কাছেও। আমি তোমাকে আজ এই কথাটাই বলতে এসেছিলাম। তুমি আমাকে যে লোভ দেখিয়েছ সেটা একটা লেনদেনের মতো। হে কটা দিন আমি ভেবেছি তুমি
তুমি আমার দিকটা ভেবেই দেখোনি। আমার দুটো বাচ্চা আছে, তুমি ওদের বাবা হারা করার পায়তারা করেছিলে। আচ্ছা, তোমার কাছ থেকে তোমার মেয়ে ন্যান্সিকে কেউ আলাদা করতে চাইলে তুমি কি মেনে নিতে? মাহিন মাথা নাড়ে। না, মেনে নিতাম না। নাফিসা হেসে বলে, তুমি সারা জীবন এমন স্বার্থপর রয়ে গেলে, যখন যেভাবে তোমার ভালো হয় সেভাবেই ভেবে গেলে, কিন্তু কাছে যারা আছে তাদের কথা ভাবলে না। মীরা ঠিক বলেছে, তোমার সঙ্গে আমার একটা সময় ভালো লাগা ছিল, তারপর আমরা দুজনেই নতুন নতুন মানুষের সঙ্গে দীর্ঘ একটা সময় কাটিয়েছি। ধীরে ধীরে আমাদের শিকড় বিস্তৃত হয়েছে। এখন ইচ্ছে করলে সেই শিকড় উপড়ে ফেলা যায় না, তাতে গাছটাই মরে যাবে। তাই আজকে আমি তোমাকে মীরার মতো এটাই বলতে এসেছি, জীবন আমাকে একটা সুযোগ দিলেও আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাই না। তুমি মীরাকে বিয়ে করো, তাহলে তুমি সুখী হবে। মাহিন চেয়ে থাকে। ধীরে ধীরে ওর মুখে হাসি ফুটে ওঠে। এর মধ্যে চা আসে। মাহিন যত্ন করে কাপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে নিজেও নেয়। নাফিসা চায়ের কাপ ধরে চুপ করে বসে থাকে। মাহিন চায়ের চুমুক দিতে দিতে বলে, তোমার কথাগুলো শুনে সত্যিই শান্তি পেলাম। মীরাও ঠিক এই কথাই বলেছে। আমি শুধু নিজের লাভটুকু দেখছিলাম, কিন্তু কাল রাতে এমন একটা ঘটনা ঘটেছে যে এখন আমিও তোমাদের মতোই বলতে চাচ্ছি, আমার আর কাউকে বিয়ে করা সম্ভব না। নাফিসা চমকে তাকায়, রুকুজকে বলে, কি হয়েছে মাহিন? মাহিন লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, কাল রাতে ন্যান্সি ফোন করেছিল, কান্না করে বলল, বাবু তুমি এখনই চলে আসো। জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও যা বলল তাতে আমি স্তম্ভিত। নাফিসা চিন্তিত গলায় বলে, কি হয়েছে? ওর মা আরেকটা বিয়ে করে ফেলেছে আর সেখানেই ওকে নিয়ে ঝামেলা হচ্ছে। মাহিন মাথা নাড়ে। ট্রিনা অসুস্থ। কি অসুখ জিজ্ঞেস করতে ট্রিনা স্ক্রিনে এসে হাওমাও করে কাঁদল। বলল ব্রেস্ট ক্যান্সার, প্রাথমিক পর্যায়ে আছে। বারবার করে ক্ষমা চাইল। বলল আমার সঙ্গে অন্যায়ের কারণে নাকি ওর এমন মরণ ব্যাধি হয়েছে, আমি যেন ক্ষমা করে দিই আর ন্যান্সিকে যেন নিজের কাছে নিয়ে রাখি। তাই আমাকে আমেরিকা ফিরে যেতে হচ্ছে। এই অবস্থায় তুমি ফিরে আসতে চাইলে আমি গ্রহণ করতে পারতাম না। তুমি মীরা দুজনে ঠিক বলেছ। সংসারে জড়িয়ে পড়ার পর তার আনাচে কানাচে এতটা মায়ের উপাদান ছড়িয়ে ছিটে থাকে যে চাইলে তাকে অগ্রাহ্য করা যায় না। আমাদের ফিরে আসে ভালোবাসা সে পুরনো সময়ে ছবি হয়ে বন্দী হয়ে থাকে, তাতে মাঝে মাঝে বাতাস এসে দুলিয়ে দিয়েছে, কিন্তু কখনোই সে বন্দির ছবি মুক্তি পায় না। নাফিসা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, মীরার কাছেও। যাওয়ার আগে ওনার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তোমরা ভালো থেকো। নাফিসা অবাক বিস্ময়ে ওর কথাগুলো শুনছিল। কি বিচিত্র এই জীবন, কত কত ঘটনা ঘটে। মাহিন আবার ওর প্রিয় পরিবারের কাছে ফিরে যাচ্ছে, যেখানে দিন শেষে সবাই ফিরতে চায়। নাফিসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, তুমিও ভালো থেকো, দোয়া করি তোর না ভালো হয়ে উঠুক। তুমি কবে যাবে? মাহিন নিচের ঠোঁট কামড়ে বলে, আগামী সপ্তাহে। নাফিসা টের পায় এখন খারাপ লাগছে। মানুষের চলে যাওয়া সারা জীবন ওকে কষ্ট দিয়ে এসেছে। মাহিন ওকে নিয়ে দ্বিতীয়বার ছেড়ে গেল। এবার অবশ্য নিজেই ছেড়ে যাওয়ার কথা বলতে এসেছিল। নাফিসা অস্ফুটে বলে, বোটানিক্যাল গার্ডেনটা 2টোর সময় খোলে, তাই না? মাহিন তাকায়, তারপর বলে, তুমি আমার সঙ্গে 1 ঘন্টা একটু বসবে সেই রেন্ট্রি গাছটার নিচে? নাফিসা টের পায় চোখ ভিজে উঠতে যাচ্ছে। শরতের বিকেলে আজ তেমন একটা গরম নেই। বোটানিক্যাল গার্ডেনের ভেতর সবুজ গাছের ছায়া। এবার বর্ষার গাছগুলো আরো বেশি করে সবুজ হয়েছে। নদী থেকে ঠান্ডা একটা বাতাস আসছে। ওরা দুজন চুপচাপ বসে থাকে। মনের ভেতর দুজনের একই খেলা খেলে। পুরনো অতীত থেকে একটা উদাস বাতাস এসে মনের খুলখুলিতে অযথা মায়ার অনুরণন তোলে। মীরা জানালার পাশে দাঁড়িয়েছিল। ডিসেম্বর মাস চলে এলো। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল ও এখানে এসেছে। আর এই একটা বছরে কত কত ঘটনাই না ঘটলো। মিছি মিছি মনে ঝড় তুলল। মাহির 1.5 মাস আগে আমেরিকা চলে গিয়েছে। যাবার আগে একবার ফোন করেছিল। নিজের অদ্ভুত ব্যবহারের জন্য ক্ষমা চাইল। মীরা হেসে বলেছিল, আপনি যা করেছেন সেটা হয়তো সব মানুষই মনে মনে চায়, কিন্তু জানেন তো মানুষ আসলে সত্যিকারের অর্থে সেটা পেতে চায় না। কারণ সেটা পেতে হলে এত এত সম্পর্কের কাটা ছেঁড়া করতে হয় যে তাতে শুধু অযথা রক্তক্ষরণ হয়, সুখ হয় না। তাই মানুষ মনে মনে সেই ফেলে আসা ভালোবাসার জন্য গোপনে দুঃখ করতে ভালোবাসে। সংসারে তো অশান্তি হয়ই, তখন তার একমাত্র জায়গা সেই পুরনো অকৃত্রিম ভালোবাসা। আসলে ওই সময়টাতে মানুষের দায়িত্ব পালনের কোনো
হ্যাঁ, মানে প্যারা থাকে না, ফলে সম্পর্কটা হয় অকৃত্রিম। কিন্তু যেই সংসারে পা রাখলেন তখন নানা চাহিদা এসে সামনে দাঁড়ায়, অনেক অনেক দায়িত্বের বোঝা এসে পড়ে, ঠিকঠাক সামলে নিতে না পারলে হাঁসফাঁস অবস্থা। যাই হোক, আপনি ফিরে যাচ্ছেন, খুব ভালো লাগছে। বিশেষ করে আপনার মেয়েটার কথা ভেবে আরও ভালো লাগছে। আর আপনার স্ত্রী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। একবার দেশে এসে ওদের নিয়ে ব্রহ্মপুত্র নদী ঘুরে বেড়াবেন। আপনার জীবন সুন্দর হোক। সবার জীবন সুন্দর হোক, মীরা মনে মনে ভাবে। একটা ফোন আসে, চেয়ে দেখে সুমনের ফোন। রাত 10টা বাজে। এই সময় তো ও বাসায় থাকে, ফোন দেওয়ার কথা না। দ্রুত হাতে ফোন ধরতেই ওপাশ থেকে সুমন বলে, একটু নিচে নামবি? মীরা ভ্রুকুচকে বলে, সুমন, ঠিক আছিস তো? দাঁড়া, আমি নামছি। মীরা দ্রুত একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে নিচে নামে। আর অবাক হয়ে দেখে সুমন একটা ঝকঝকে নতুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মীরা অবাক গলায় বলে, ওমা, এটা কার সাইকেল? সুমন হেসে বলে, তুর্য সাইকেল চালাবে, গতকালই কিনে দিয়েছি। কিন্তু নতুন সাইকেল তো, তাই এখনও গিয়ারগুলো মসৃণ না, একটু চালাতে হবে কটা দিন। মীরা তাকিয়ে থাকে। সুমনকে এখন সেই তরুণ বয়সের ছোট্ট একটা ছেলের মতো লাগছে, সেই পুরনো সময়। এখনই বুঝি ও সাইকেলে চড়ে বসবে। মীরা হেসে বলে, এটাই বলতে এসেছিস বুঝি? সুমন বোকার মতো হাসে, তারপর বলে, সাইকেলে চড়বি মীরা? ইদানিং সুমন প্রায়ই কারণ ছাড়া ওর কাছে আসে। বুঝতে পারে ওর মনের ভেতর একটা কষ্ট ঘুরপাক খায়। ভেবেছিল ও মাহিনকে বিয়ে করে নিলে ওর দুঃখ শেষ হবে, কিন্তু মাহিনও তার সংসারে ফিরে গেল, নাফিসাও। সবাই সবার প্রিয় গৃহকোণ ফিরে পেয়েছে, শুধুমাত্র ও একলা পড়ে রইল। তাই বুঝি ওর মন খারাপ হয়। বোকা ছেলে। মীরা টের পায় বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। ভীষণ ইচ্ছে করছে সুমনকে বলতে, হ্যাঁ তো, কিন্তু বলা হয় না। ও নরম গলায় বলে, সুমন, বাসায় যা, এভাবে আর আসিস না, নাফিসা জানলে কষ্ট পাবে। দেখলি তো শেষ পর্যন্ত মানুষ তার নিজের ঘরেই ফিরে যায়। তাই শুধু শুধু অশান্তি ডেকে আনিস না। আর একটা খবর আছে, তোকে অবশ্য 2-1 দিনের মধ্যেই জানাতাম। সুমন আগ্রহের গলায় বলে, কি খবর? মীরা লম্বা করে একটা নিঃশ্বাস নেয়, তারপর বলে, ইহানের বাবার বন্ধু ওয়াকার ভাই আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছেন ওনার ওখানেই। আমি তো অ্যাকাউন্টিং থেকে পাশ করেছিলাম, ওদের বিশ্বস্ত একজন লোক লাগতো। আমি বলেছি আগামী মে বা জুন মাস থেকে ইহানের এসএসসি শেষ হলেই আমি জয়েন করব। ইহানকেও ঢাকার একটা কলেজে ভর্তি করে দেব। বেতন যা দেবে তা দিয়ে আমাদের বাসা ভাড়ার খাওয়া খরচ হয়ে যাবে। আর বাকি খরচ সঞ্চয়পত্র থেকে মিটিয়েও হাতে অনেক টাকা থাকবে। তাই অর্থকরী দিক থেকে আপাতত মুক্তি। সেই সাথে তোকেও মুক্তি দিয়ে গেলাম। এখানে থাকলেই 2 দিন পর পর তোর সংসারে অশান্তি হবে, কিন্তু আমি তো তা চাই না কখনো। তুই ভালো থাকলেই যে আমি খুশি। আচ্ছা, আজ কি খুব কুয়াশা পড়েছে? না হলে চোখের পাতা কেন ভিজে উঠছে? সুমন নিজের ঠোঁট কামড়ে ধরে, কেন যেন কান্না পাচ্ছে। মীরা যা বলেছে ঠিক বলেছে, কিন্তু কেন যেন মেনে নিতে আজ ভীষণ কষ্ট হচ্ছে। নিজেকে সামলে নিয়ে বলে, আচ্ছা তুই যা, ভালো বুঝিস, কিন্তু একটা কথা মনে রাখিস, কখনো বিপদে পড়লে নিজেকে একা ভাবিস না। আমি তোর পাশে এসে দাঁড়াবো, কথা দে আমাকে জানাবি সব। মীরা হাসে। আচ্ছা যা, কথা দিলাম। এখন মুখটা হাসি হাসি কর। সুমন হাসার চেষ্টা করে। মীরা ধমক দিয়ে বলে, টোল ফেলে হাস। তুই যখন মন খুলে হাসিস তখন তোর গালে টোল পড়ে। সুমন অদ্ভুত গলায় বলে, তাহলে শেষ একটাবারের জন্য আমার সাইকেলে চড়, চাদর দিয়ে মুখ ঢেকে বসে পড়, কেউ বুঝবে না। মীরা হাসে। তুই এখনো ছোটই রয়ে গেলি, বাসায় যা, রাত বাড়ছে। সুমন আহত চোখে তাকায়, তারপর মাথা নেড়ে সাইকেল ঘুরিয়ে উঠে প্যাডেল দিতেই পেছন থেকে মীরা ডাকে, দাঁড়া একটু। সুমন পেছন ঘুরে দেখে মীরা গায়ে চাদর দিয়ে মুখ ঢেকে নিয়েছে। কাছে এসে বলে, তুই কি আগের মতোই সাইকেল চালাতে পারিস, না ভুলে গেছিস? দেখিস এই বুড়ো বয়সে আবার ফেলে দিয়ে হাত পা ভাঙিস না আমার। সুমন টের পায় একটা পুরনো সুখের বাতাস ওর বুকের অলিন্দ নিলয়ে পরম মায়ায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেক দিনের জমে থাকা কষ্ট যেন মুক্তি পায়। ডিসেম্বরের শীতের রাতে আজ ঘন সাদা কুয়াশা পড়েছে, আর সেই সাদা কুয়াশার চাদর গায়ে দুজন বিশুদ্ধ মানুষ কিছুক্ষণের জন্য সুদূর অতীতের একটা দারুণ সময়ে ফিরে যায়। সমাপ্ত। ইহান, আরও ভালো করে সাইকেল চালানো শিখতে হবে। মীরা হেসে বলে, হ্যাঁ, তোর এই আঙ্কেল কিন্তু খুব ভালো সাইকেল চালাতে পারে।
সুমন মৃদু হেসে একবার নরম চোখে মীরার দিকে তাকায়। ক্লাসটার শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। এর মাঝে নাফিসা একবারও ফোন দেয়নি। অন্যান্য দিন সাধারণত ফোন দেয়, আজ কেন দিল না? যাক, ভালোই হয়েছে, অযথা মিথ্যা বলতে হলো না। ফেরার পথে মীরা কৃতজ্ঞ গলায় বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তুই থাকাতে খুব সাহস পেলাম। সুমন ইহানের মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পাবারই তো ব্যাপার। আঙ্কেল এই কটা দিন কিন্তু হাত নাড়ানো যাবে না, চুপটি করে বাসায় বসে থাকবে। সুমন বিদায় নিয়ে নেমে পড়ে। কেন যেন ভালো লাগছে। মীরার বিপদে পাশে দাঁড়াতে পারল, এই ভাবনাটা স্বস্তি দেয়। বাসায় ঢুকতেই দেখে নাফিসার মুখ গম্ভীর। ওকে দেখে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? সুমন ভ্রুকুচকে তাকায়। সাধারণত নাফিসা তো এমন প্রশ্ন করে না। ও গলা খাকারি দিয়ে বলে, কোথায় গিয়েছিলাম মানে? একটা কনস্ট্রাকশন সাইটে গিয়েছিলাম। নাফিসা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুমি আজকাল মোটর সাইকেল বাদ দিয়ে গাড়িতে করে যাও বুঝি? সুমন মনে মনে প্রমোদ গুণে কৃত্রিম অবাক হবার ভান করে বলে। মানে? নাফিসা এবার কাছে এসে তীব্র গলায় বলে, আজকাল বিকেলে তোমার বন্ধুর সঙ্গে কোথায় গিয়েছিলে গাড়িতে করে? সর্বনাশ, নাফিসা জানলো কি করে? কেউ কি দেখেছে ওদের? হঠাৎই একটা কথা মনে হয়। মীরাদের বাসা থেকে বেরিয়ে গলিটা পেরুতেই রিপা ভাবিকে দেখেছিল। গাড়ির সামনে বসাতে ওকে ভাবি ঠিক দেখতে পেয়েছিল। উনি জানালো, না এবার মিথ্যে বলে আর লাভ নেই, সত্যিটা বলতেই হবে, না হলে আরো ঝামেলা হবে। সুমন ঢোক গিলে বলে, ও আচ্ছা, ওই যে মীরার ছেলেটা হঠাৎ করে সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, হাত ভেঙে গেছে, তাই আমাকে ফোন দিয়েছিল একটা গাড়ি ঠিক করে দেবার জন্য। পরে আমি ওদের নিয়ে গেলাম হাসপাতালে। ভাগ্য ভালো, হাত ভাঙেনি, প্লাস্টার লেগেছে। নাফিসা বাঁকা হাসি হেসে বলে, হাত ভাঙলে বুঝি ওদের বাসাতেই থাকতে যতদিন ভালো না হয়? সুমন কপাল কুঁচকে বলে, কী সব আজে বাজে কথা বলছো? নাফিসা চিৎকার করে বলে, তুমি বাইরে আজে বাজে কাজ করবে আর আমি বললেই দোষ? বলেছিলাম না ওই মেয়েটার সাথে মিশবে না, কথা বলবে না? পুরনো প্রেম বুঝি উতলে উঠেছে একেবারে। আমাকে অসহায় ভেবো না, আমি কিন্তু স্বাবলম্বী একজন মেয়ে। কোনো বাড়াবাড়ি দেখলে আমি সহ্য করব না। আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমি আলাদা হয়ে যাব। জুই আর তুর্য ভেতরের রুম থেকে এসে সামনে দাঁড়ায়। নাফিসা কড়া গলায় ধমক দেয়, যাও পড়তে বসো তোমরা। সুমন ব্যথিত গলায় বলে, বাচ্চাদের সামনে কি বলছো এসব কথা? ওদের জন্য তুমি আমাকে ছেড়ে যাবে? নাফিসা হিস হিসিয়ে বলে, প্রয়োজনে যাব, আমার কথাটা মনে থাকে যেন। নাফিসা রান্নাঘরে ঢুকে সশব্দে হাঁড়ি পাতিল নামাতে থাকে। আর সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, না, মীরাকে সব খুলে বলতে হবে। ব্যাপারটা দিন দিন গুরুতর হয়ে যাচ্ছে। ইদানিং নাফিসার মন বিষণ্ণ থাকে। বর্ষাকাল শুরু হয়ে গেছে। নাফিসা বাসার ব্যালকনিতে বসে আকাশ দেখছিল। এখন বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকে, ঠিক যেন ওর মনের মতো। কখনো হাস্যোজ্জ্বল রৌদ্র ওঠে না। সুমনের সঙ্গে কথা কম হয়। ব্যাপারটা নিয়েও ভেবেছে। পুরনো প্রেম, যাকে বিয়েও করতে চেয়েছিল, তাকে অগ্রাহ্য করা বুঝি খুব কঠিন? আচ্ছা, মাহিন যদি এখন অসুস্থ হয়, আবারও তখন ময়মনসিংহ শহরেই থাকে, তাহলে কেউ না গিয়ে পারবে? প্রশ্নটা মনের ভেতর কদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, মাহিন ভালো আছে তো? মাঝে মাঝে মেসেজ দেয়। সেদিন অদ্ভুত একটা কথা লিখলো, এদেশেই নাকি পাকাপোক্তভাবে থেকে যাবে, তাই ওখানেই নিজেই চেম্বার দিয়েছে। এখন পর্যন্ত তার মেসেজের কোনো উত্তর করেনি। কি মনে হতে নাফিসা মোবাইলটা হাতে নেয়, তারপর লিখে, কেমন আছো? শরীর ভালো তো? একটু পরেই ও বাস থেকে উত্তর আসে। শেষ পর্যন্ত তুমি লিখলে, হ্যাঁ ভালো আছে। তুমি? নাফিসা লিখে, এই তো আছি একরকম। তা তোমার চেম্বার কেমন চলছে? মাহিন উত্তর দেয়, প্রথম প্রথম 1-2 জন আসতো, এখন প্রতিদিন 9-10 জন রোগী আসে। বেশ ভালোই হচ্ছে, কিন্তু তুমি ভালো নেই কেন? নাফিসা থমকায়। ভালো নেই কি বলবো? মাহিন উত্তরে লিখে, কারণ তুমি বললে এই তো আছে এরকম, তার মানে ভালো নেই। কি হয়েছে বলো তো? নাফিসা টের পায় বুকের ভেতরে একটা অভিমান দলা পাকিয়ে উঠছে। ও একটু চুপ থেকে লিখে, ভালো নেই কে বললো? বলবো একদিন। এখন বলো তো, তুমি কি আসলে এই দেশ থেকে যাবে? আমেরিকা ফিরে যাবে না? এই প্রশ্নটা ইদানিং খুব বেশি শুনতে হয়। মাহিন টাইপ করে, এদেশেই থেকে যাব। মাঝে মাঝে ব্রহ্মপুত্র নদের পাশে গিয়ে বসে থাকি, শিব বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। নাফিসা এক মুহূর্তে সুদূর অতীতে ফিরে যায়, যেখানে ও চঞ্চল এক তরুণী। চুলগুলো বাতাসে উড়ছে, চোখে রঙিন ভালোবাসা।
মনের দিক থেকে কোনো পিছু টান নেই, সবটুকু দিয়ে একজনকে চাওয়া। নাফিসা একটা দীর্ঘশ্বাস ফেলে লিখে, মাহিন, অতীত ফিরিয়ে আনা যায় না। তুমি একটা বিয়ে করো, চাইলে আমি পাত্রী দেখতে পারি। মাহিন হাসির ইমোজি দেয়, তারপর লিখে, বেশ তো, সবাই মিলে আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। চাচি 2 দিন পর পর একটা করে পাত্র ধরে নিয়ে আসে, আমাকে দেখায় আমেরিকার পাত্র। এখন তুমিও? নাফিসাও একটা হাসির ইমোজি দিয়ে লিখে, কারণ একা থেকে তুমি শুধু শুধু নিজেকে বঞ্চিত করছো। ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নাও। মাহিন এটুকু চুপ থেকে লিখে, আচ্ছা, জীবন যদি কখনো সুযোগ দেয় তবে কি তুমি আমার কাছে ফিরে আসবে? মাহিন একটু চুপ থেকে লিখে। নাফিসা থমকে যায়, চেয়ে থাকে মেসেজটার দিকে। মাহিন এটা কি লিখলো? ও কাপা হাতে টাইপ করে, তাতে 2-4টা শব্দ ভুল টাইপ হয়। তারপর মেসেজটা পাঠায়। মাহিন, জীবন এমন সুযোগ দেওয়া মানে বোঝো? এর মানে হলো আমার হাজবেন্ড আমার জীবন থেকে চলে যাওয়া, আমার ছেলে মেয়ে দুটো তাদের বাবাকে হারিয়ে ফেলা। সরি, তুমি ভুল বোঝো না। আমি বলতে চেয়েছি, যদি কখনো এমন হয় কারো কোনো ক্ষতি হলো না, তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে? মাহিন দ্রুত টাইপ করে। নাফিসা ধন্দে পড়ে যায়, এভাবে তো কখনো ভেবে দেখেনি। কি লিখবে ও? ভাবতে ভাবতে সময় পেরিয়ে যায়। একটা সময় নিজের কাছে কোনো উত্তর খুঁজে না পেয়ে মোবাইলটা বন্ধ করে দেয়। ময়মনসিংহের চরপাড়ায় সালতানাত রেস্টুরেন্টটা সন্ধ্যার পর বেশ আলোকোজ্জ্বল থাকে। একটু একটু করে ভিড় বাড়ছে। ভেতরের কোণের দিকে টেবিলে মাহিন বসে আছে, কৌতূহলী চোখে সামনে বসা মেয়েটার দিকে তাকিয়ে আছে। বয়স কত হবে? 22-23। নাম সুস্মিতা। এই পাত্রের খোঁজ বিট্টুই নিয়ে এসেছে। ওদের কলেজ থেকে নাকি মাস্টার্স শেষ করছে। মেয়েটা দেখতে সুন্দরী, মানে মানুষ সাদা চোখে যাকে সুন্দরী বলে তেমন। গায়ের রং উজ্জ্বল ফর্সা, টিকালো নাক, টানা টানা চোখ, সুপ আসে সাথে চিকেন উইং। মাহিন মেয়েটাকে নিতে বলে নিজেও নেয়। ক্ষুধা পেয়েছে ভীষণ।